আপনারা শুনছেন হরর গসিপ। আপনাদের সাথে আমি শম্পা মণ্ডল। শুরু করছি আজকে নতুন গল্প। আপনারা শুনছেন চন্দ্র ডাকিনী, এপিসোড নাম্বার 3। বন্ধুরা, গল্পের নাম শুনে বুঝতে অসুবিধা হচ্ছে না যে গল্পটি ঠিক কতটা আকর্ষণীয় হতে চলেছে। আকাশ বহুদিন পর তার দাদুর বাড়িতে বেড়াতে এসেছে। অনেক দিন পর সে গ্রামে এলো। তার দাদু কিছুদিন যাবৎ অসুস্থ হয়ে পড়ে আছে। তাই আকাশের মা রীতিমতো জোর করেই আকাশকে পাঠিয়েছে। আকাশের দাদুর বাড়ি মানিকগড়। মানিকগড় স্টেশনে এসে থামে ট্রেনটি। ওখান থেকে গাড়ি করে কিছু দূর গেলেই আকাশের দাদুর বাড়ি। অনেক সকাল সকাল বেরিয়েছে আকাশ, তাই তার খিদে পেয়ে গেছে। কিন্তু এখানে খাবার মতো সেরকম কিছু নেই, তাই জল খেয়েই কাটাতে হয় আকাশকে। আকাশ যে গাড়িটিতে আসছিল সেটি রাস্তায় খারাপ হয়ে যায়। আশেপাশে গাড়ি সারাবার কোনো গ্যারেজ নেই, তাই আকাশকে বাধ্য হয়ে হেঁটে হেঁটে তার দাদুর বাড়িতে যেতে হয়। একে তো আকাশের খিদে পেয়ে গেছে, তার ওপর এই গাড়িটি খারাপ হয়ে যাওয়ায় আকাশ খুব বিরক্ত আর রাগের সাথে দাদুর বাড়িতে গিয়ে পৌঁছায়। দাদুর বাড়ি পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। দাদু ছাড়াও ওই বাড়িতে রয়েছে দিদা, মামা, মামি আর ভাই বোন। আকাশের আসার খবর আকাশের মা আগে থেকেই ফোন করে জানিয়ে দিয়েছিল, তাই বাড়ির সবাই আকাশের জন্য অপেক্ষা করছিল। কোনো মতে রাগকে সামলে সে বাড়ির ভেতরে যায় এবং বাড়ির সকলের সাথে দেখা করে। আকাশ ও দিদাকে বলে, আমার খুব খিদে পেয়েছে, কিছু খাবার ব্যবস্থা করে দাও দিদা। আর আমি খুব ক্লান্ত, কাল গিয়ে দাদুর সাথে দেখা করে নেব। আকাশের মামার ছেলের নাম রনি। রনি আকাশকে ঘরটা দেখিয়ে দেয় আর বলে কাল সকালে কথা হবে। এই বলে রনি চলে যায়। আকাশ খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ও দাদুর সাথে দেখা করে। সকালের খাওয়া দাওয়া শেষ করে সে রনি আর ওর বোন মিমির সাথে কথা বলছিল। ঠিক সেই সময় রনির বন্ধু অমিত আসে রনির সাথে দেখা করতে। রনিকে অমিত বলে, পাশের গ্রামে আজ থেকে মেলা শুরু হচ্ছে, তোর যদি কোনো কাজ না থাকে তাহলে চল সন্ধ্যাবেলায় গিয়ে ঘুরে আসি। রনি বলে, আমার দাদা আকাশ বেড়াতে এসেছে, যদিও যাই তাহলে যাব। এই বলে অমিতকে ঘরে নিয়ে আসে রনি, যেখানে আকাশ আর মিমি বসে আছে। আকাশকে মেলায় যাওয়ার কথা বলে রনি ও অমিত। মেলায় যাওয়ার কথা শুনে মিমি বলে, আমাকেও নিয়ে যেতে হবে, নইলে আমি কিন্তু কারোর সাথে আজ আর কোনো কথা বলবো না। আকাশ বলে, আমি যদি যাই তাহলে তোকেও আমার সঙ্গে নিয়ে যাব। মিমি বলে, মাকে রাজি করাবো কি করে? আকাশ বলে, আমি মামির সাথে কথা বলছি। দুপুরবেলায় খাওয়া দাওয়া করার সময় আকাশ ওর মামির সাথে কথা বলে যে আজ আমরা মেলা দেখতে যাব আর মিমিকেও আমাদের সঙ্গে নিয়ে যাব। আকাশের মামি মিমিকে প্রথমে যেতে দিতে না চাইলেও আকাশ বারবার বলার জন্য অবশেষে মিমিকে যেতে দিতে রাজি হয় ওর মামি। আকাশের মামি বলে যে ওই গ্রামে যাবার পথে একটা শ্মশান পড়ে, তোরা বিকেল বিকেল বেরিয়ে পড়িস, জায়গাটা ভালো না, বেশি রাত করিস না। মামিমার অনুমতি নিয়ে আকাশ, রনি, মিমি, অমিত 4জন মিলে মেলা দেখতে বেরিয়ে পড়ে।
আকাশের মামির বলা কথা মতো ওই গ্রামের রাস্তায় যাবার পথে শ্মশান পড়ে। শ্মশান পার করেই মেলা বসেছে। রীতিমতো মেলা জমজমাটে হতে শুরু করেছে। মেলা ঘোরা ওদের প্রায় শেষ, অনেকটা রাত হয়ে গিয়েছে। সেদিন ছিল শনিবার। ফেরার সময় শ্মশানের পাশে ওরা অনেক লোক দেখতে পায়। রনি আর আকাশ এগিয়ে যায় কি হয়েছে দেখার জন্য। গিয়ে দেখে একজন কাপালিক শ্মশানের পাশে বসে যজ্ঞ করছে, আর একটা মানুষকে যজ্ঞের আগুনের সামনে শুইয়ে রেখেছে। ওই মানুষটির ওপর কী সব ছিটিয়ে দিচ্ছে। আর ওখানে যেসব লোকগুলি দাঁড়িয়েছিল তারা কোনো কথা বলছিল না। আকাশ এসব দেখে রীতিমতো বিরক্তির সঙ্গে বলে ওঠে, এই লোকটি এসব কি করছে? আপনারা এতজন দাঁড়িয়ে আছেন, কেউ কিছু বলছেন না কেন? ওখানে দাঁড়িয়ে থাকা লোকগুলির মধ্যে থেকে একজন বলে উঠল, ও আমার দাদা, আজ বিকেলে সাপের কামড়ে মারা গিয়েছে। ওকে বাঁচাবার চেষ্টা করছে কাপালিক বাবা। এই যজ্ঞটি সম্পূর্ণ হলেই আমার দাদা বাঁচবে। লোকটির কথা শেষ হতে না হতে আকাশ এসব কথা শুনে জোরে জোরে হাসতে থাকে আর জোরে জোরে বলতে থাকে, এসব পুচটুকিতে আপনারা এখনও বিশ্বাস করেন? রনি আর মিমি হাসতে বারণ করে আকাশকে আর বলে, কাপালিকরা অনেক কিছুই করতে পারে, দাদা তুমি এভাবে হেসো না। মিমির এত বারণ করা সত্ত্বেও আকাশ হাসি থামায় না। শ্মশানের চারিদিকে নিস্তব্ধতায় শুধু আকাশের হাসির সবার কানে বাজতে থাকে। আর সেই হাসির আওয়াজ কাপালিকের কানে যেতেই কাপালিক যজ্ঞ বন্ধ করে দেয় আর ক্রোধে রাগে উঠে পড়ে আর আকাশের কাছে হনহনিয়ে চলে যায়। আকাশের সামনাসামনি গিয়ে দাঁড়ায়। রাগে ক্রোধে কাপালিকের চোখ লাল হয়ে যায়। আকাশ কাপালিককে দেখে চুপ করে আর বলে, সত্যি কি আপনি কোনো মৃত মানুষকে বাঁচাতে পারেন? এই বলে সে আবার হাসতে আরম্ভ করে। কাপালিক আকাশকে ধমকে বলে, চুপ কর মূর্খ বালক, তুই নিজের কত বড় বিপদ ডেকে আনলি তা তুই নিজেও জানিস না। আজ থেকে তোর বিপদের দিন শুরু। রনি, মিমি, অমিত কাপালিকের কাছে ক্ষমা চায়। মিমি আকাশকে ক্ষমা চেয়ে নিতে বলে, কিন্তু আকাশ বলে, এই ভণ্ড লোকটার কাছে আমি কোনো দিনই ক্ষমা চাইব না। আকাশের মুখে এমন কথা শুনে কাপালিক আরও অপমানিত বোধ করে আর আকাশকে বলে, আজ থেকে তোর সর্বনাশের দিন শুরু। এই বলে কাপালিক চলে যায় শ্মশানের মাঝখানে আর ওই লোকগুলিকে বলে যায় মৃতদেহটিকে নিয়ে চলে যেতে। রানী, মিমি, অমিত আকাশকে টেনে নিয়ে চলে যায়। এইসব ঘটনা ঘটার কারণে তাদের বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায়। আকাশের মামি অনেক বকাবকি করে ওদের। এত দেরি হলো কেন তা জানতে চাইলে আকাশ ঘটনাটি এড়িয়ে যায়। যাই হোক, খাওয়া দাওয়া করে ওরা ঘুমিয়ে পড়ে। এদিকে আকাশের দাদুর অবস্থা হঠাৎ করে খারাপ হতে শুরু করে, তাই সকাল সকাল কলকাতায় নিয়ে যাবে বলে ঠিক করে। কিন্তু সকাল হওয়ার সুযোগ আর আকাশের দাদু দেয় না। ভোর রাতেই মারা যায় আকাশের দাদু। সবার কান্নার আওয়াজে ঘুম ভেঙে যায় আকাশের। ওর মাকেও খবর দেওয়া হয়। আকাশের মা, বাবা আর বোন আসে। বাড়ির সকলের মনের অবস্থা খুব খারাপ। আকাশের মা
আকাশের দিদাকে জিজ্ঞাসা করে, বাবা তো ভালোই ছিল, তাহলে হঠাৎ করে এমন হলো কি করে? আকাশের দিদা বলে, কিছু একটা দেখে ভয় করে এমন হলো, নইলে মানুষটা ভালোই ছিল। সেদিন রাতে আকাশ ঘুমিয়েছিল। কার একটা কান্নার আওয়াজ শুনে ওর ঘুম ভাঙে। আকাশ প্রথমে ভেবেছিল দিদা হয়তো কাঁদছে, কিন্তু এটা তো আকাশের দিদার গলার আওয়াজ নয়। তাই সে বাইরে দেখতে যায়, কিন্তু কিছুই দেখতে পায় না। আর একটু এগিয়ে যেতেই ওর মনে হলো কেউ যেন ওর পিছন দিয়ে চলে গেল। পিছনে তাকাতেই ও কিছু দেখতে পেল না। যাই হোক, আকাশ ঘরে চলে যায়। পরের দিন ফিরে যাবে বলে ঠিক করে সে। দাদুর কাজের মধ্যে আবার আসবে এই বলে গাড়ি ডাকতে পাঠায় রনিকে। রনি গাড়িটা ডেকে নিয়ে আসে। আকাশও সবাইকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে চলে যায়। গাড়িটি যখন স্টেশনের কাছে গিয়ে প্রায় পৌঁছবে, ঠিক সেই সময় একটি বিড়াল এসে গাড়ির সামনে পড়ে, আর অ্যাক্সিডেন্টে বিড়ালটি মারা যায়। স্টেশনে পৌঁছে আকাশ ট্রেনে উঠে পড়ে। ট্রেনে গিয়ে বসতেই কেমন যেন গাটা ছমছম করে ওঠে আকাশের। হঠাৎ করে তাকিয়ে দেখে ওর সিটের কাছে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। আকাশকে বলে, আমি কি এখানে বসতে পারি? আকাশ বলে, হ্যাঁ বসুন। মেয়েটি আকাশের পাশে গিয়ে বসে। প্রথমের দিকে মেয়েটি কোনো কথা বলে না, কিন্তু পরে আকাশের সাথে নিজেই যেচে কথা বলতে শুরু করে। আকাশ মেয়েটির নাম জিজ্ঞাসা করতেই মেয়েটি ভারী গম্ভীর গলায় বলে ওঠে, আমার নাম চন্দ্রানী। আকাশ মেয়েটিকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় নামবে? মেয়েটি বলে, এই তো আর কিছুক্ষণ পর নামবো। তখন সন্ধ্যা হয়ে গেছে। মেয়েটি স্টেশন চলে এসেছে বলে সে তাড়াতাড়ি করে নেমে যায়, আর তার ফোনটা রয়ে যায় ট্রেনে। আকাশ মেয়েটির ফোনটা ফেরত দেবে বলে ট্রেন থেকে নেমে যায়। ট্রেনটিও ছেড়ে দেয় তক্ষুনি। আকাশ চারিদিকে তাকিয়ে দেখে মেয়েটি একটি জায়গায় বসে রয়েছে। স্টেশনটি ফাঁকা, সেরকম কেউ নেই স্টেশনে। আকাশ মেয়েটির কাছে যায় আর বলে, আমি তোমাকেই খুঁজছিলাম, তুমি তোমার ফোনটি ওখানে ফেলে এসেছো। এই বলে ফোনটি এগিয়ে দিতেই চন্দ্রানী বলে, এত দেরি করলে কেন তুমি? তোমার জন্যই অনেকক্ষণ ধরে আমি অপেক্ষা করছি। এই বলে চন্দ্রানী উঠে দাঁড়ায় আর আকাশের দিকে তাকায়। আকাশের সামনাসামনি গিয়ে দাঁড়ায় চন্দ্রানী। আকাশ হঠাৎ করে খেয়াল করে যে চন্দ্রানীর মুখের রং পাল্টে যাচ্ছে। ওর নখগুলি বড় বড় হয়ে যায়। এতক্ষণ চন্দ্রানীর মুখ খুব সুন্দর দেখাচ্ছিল, কিন্তু এখন তার মুখটির দিকে তাকানো যাচ্ছে না। ওকে দেখে ভয় লাগছে আকাশের। চন্দ্রানীর বড় বড় লাল চোখগুলি আকাশকে যেন এখনই খেয়ে ফেলবে মনে হচ্ছে। চন্দ্রানীকে দেখে আকাশ ভয় পেতে শুরু করেছে। চন্দ্রানীর পুরো চেহারা পাল্টে যায়। আকাশ বলে, কে তুমি? চন্দ্রানী বলে, তোর মৃত্যু। আমি ডাকিনি। এই বলে ডাকিনি হাতের বড় বড় নখগুলি দিয়ে আকাশের মুখে হাঁচড়ে দেয়। আকাশ ভয়ে চিৎকার করতে শুরু করে। আকাশকে দুহাত দিয়ে ওপরে তুলে নিচে আছাড় মেরে ফেলে দেয়। আকাশ জ্ঞান হারায়, কিন্তু ডাকিনি তাও আকাশকে ছাড়ে না। আকাশের পা দুটি ধরে টানতে টানতে নিয়ে যায় রেল লাইনে। আকাশকে রেল লাইনে শুইয়ে দেয়। সেই যাত্রায় আকাশ বেঁচে যায়। আকাশকে কিছু লোক হসপিটালে ভর্তি করে দেয়, আর আকাশের জ্ঞান ফেরে। বাড়ির লোককে খবর দেওয়া হয়, ওরা এসে আকাশকে নিয়ে যায়। বাড়ির সবাইকে সব কথা খুলে বলে আকাশ। আকাশ ওর দিদার বাড়িতেই আছে।
আকাশের দিদা সব কথা শুনে একজন তান্ত্রিককে ডেকে আনার ব্যবস্থা করেন। ওই তান্ত্রিকটি এসে যজ্ঞে বসে। যজ্ঞে বসার আগে আকাশকে বলে, তোমার নখ চুল আমাকে দাও। আকাশ চুল আর নখ কিছুটা কেটে তান্ত্রিককে দেয়, আর তান্ত্রিক যজ্ঞ শুরু করে। আকাশের চুল আর নখ যজ্ঞে দিতেই আকাশের ওপর কি জাদু করা হয়েছে তা বুঝতে পারে তান্ত্রিক, আর বলে আকাশের ওপর ডাকিনী বিদ্যা প্রয়োগ করা হয়েছে। ডাকিনী বিদ্যা হলো এমন একটি বিদ্যা যা প্রয়োগ করতে অসীম দৈব ক্ষমতা ও তান্ত্রিক ক্ষমতার অধিকারী হতে হয়। যার ওপর এই বিদ্যা প্রয়োগ করা হচ্ছে সে মারা যাবে, নয়তো যে এই বিদ্যা প্রয়োগ করেছে সে মারা যাবে। এই বিদ্যায় যদি কোনো রকম ভুল হয় তাহলে সে মারা যাবে যে এই বিদ্যাটি প্রয়োগ করেছে। ডাকিনী হলো একজন অপদেবী যাদের 5 রকমের ভাগ রয়েছে। 5 রকমের ভাগের মধ্যে এই ডাকিনীটি হলো চন্দ্র ডাকিনী। যে ডাকিনীর বর্ণনা দিতে গেলে বলা যায় যার চুলগুলো হয় খোলা, হাতের নখগুলো হয় বড় বড়, মুখে দেখতে পুরো কালো, লাল রক্তবর্ণ চোখ, ডাকিনীর জিভ লকলকে লাল, আর তার রক্ত পিপাসা কখনো মিটতেই চায় না। ডাকিনী কারোর বলি না নিয়ে যায় না, আর এই বিদ্যা প্রয়োগ করার মতো ক্ষমতা খুব কম লোকেরই আছে। তান্ত্রিক আকাশের বাড়ির লোকজনকে সমস্ত কথা খুলে বলে, আর সবার কাছে জানতে চায় তান্ত্রিক বা কাপালিকের সাথে আকাশ বা আকাশের পরিবারের কোনো শত্রুতা আছে কি না, কারণ এই বিদ্যা কোনো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভবই নয়। তখন মিমির সমস্ত কথা মনে পড়ে যায়। তখন সে বাড়ির লোকজনকে জানায় যে মেলায় গিয়ে ফেরার সময় আকাশদার সাথে একজন কাপালিকের অনেক ঝামেলা হয়েছিল, এবং কাপালিকটি দাদাকে বলেছিল আজ থেকে তোর সর্বনাশের দিন শুরু হচ্ছে। এসব কথা শুনে আকাশের মা কান্নায় ভেঙে পড়ে। আকাশের দিদারানা তান্ত্রিক বলল, উনি কি শ্মশানে থাকেন? মিমি বলে, হ্যাঁ, উনি শ্মশানের পাশেই বসেছিলেন সেদিন। আকাশের দিদারানা তান্ত্রিক বলে, উনি আমার গুরুদেব, ওনার ক্ষমতার কাছে আমার ক্ষমতা কিছুই না, আমার পক্ষে কিছুই করা সম্ভব না। এই বলে তান্ত্রিক ওই বাড়ি থেকে চলে যায়। পরের দিন সকালে অনেক বেলা হয়ে যায়, কিন্তু আকাশ ঘুম থেকে ওঠে না। অনেকবার ডাকাডাকি করার পরেও আকাশ যখন ঘরের দরজা খোলে না, তখন বাধ্য হয়েই ঘরের দরজাটি ভেঙে ফেলা হয়। দরজা খুলে আকাশের বাড়ির লোক যা দেখে তা হয়তো তারা কোনোদিন কল্পনাও করেনি। মাটিতে পড়ে রয়েছে আকাশ, চারিদিকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। নিস্তব্ধ ঘুমে সারা জীবনের মতো ঘুমিয়ে পড়েছে আকাশ। একটা ছোট্ট ভুলের জন্য সব কিছু শেষ হয়ে যায়। ডাকিনী তার রক্তের পিপাসা মিটিয়ে নিল। আজকের গল্প এইটুকুই বন্ধুরা। তোমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। অনেক রাত হয়ে গেছে, দেখা হচ্ছে পরের গল্পতে। গুড নাইট বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।